তবে জুলাই আন্দোলন একটা সরকার পরিবর্তনের জন্য হয়নি। একটা সরকার যাবে, একটি সরকার আসবে, এই আন্দোলন তা ছিল না। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করেছেন এবং মুক্ত জীবন থেকে জনগণের ভোটে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হতো। ঠিক সেই মুহূর্তে 24 সালের 5ই আগস্ট বিপ্লব বলি অথবা অভ্যুত্থান বলি, তার মাধ্যমে আমার মুক্তির পথ সুগম হয়। আমি এই জন্য জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে আছেন তাদের সুচিকিৎসা এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের সমাজে বসবাস করতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করছি। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে এটাও যেমন ঠিক নয়, তবে জুলাই আন্দোলন একটা সরকার পরিবর্তনের জন্য হয়নি। একটা সরকার যাবে, একটি সরকার আসবে, এই আন্দোলন তা ছিল না। একটা পরিবর্তনের আন্দোলন ছিল। আমি সময় যেহেতু কম, ব্যাখ্যায় না গিয়ে এই পরিবর্তন আন্দোলন ছিল বলেই আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ 70% গণভোটে রায় দিয়েছে। জুলাই আন্দোলন শুধু বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করেনি। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিদেশে অবস্থানরত বাংলাভাষী ভাই বোনদের। তারা যদি কয়েক মাস রেমিটেন্স দেওয়া বন্ধ না করতো তাহলে এই আন্দোলন আর বেগবান হতো না। অতএব তারা আমাদের এই আন্দোলনের শরিক। আমি ধন্যবাদ জানাবো যারা বিদেশে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা জনমত গঠনে অনেক ভূমিকা রেখেছেন। আমরা আজকে তাদের কথা ভুলে যাই, আমরা তাদেরকে স্মরণ করি না। অতএব এই জুলাই আন্দোলন এদেশের সাবেক জনগণের, এই আন্দোলন শরিক ছিলেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, এই আন্দোলন শরিক ছিলেন বিদেশে অবস্থানত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই সংগ্রামী ছাড়ান। মাননীয় স্পিকার, আজকে অনেক সংবিধানের কথা বলা হচ্ছে, এখানে অনেক কথা শুনতে পাচ্ছি। আমার এই কথাগুলো শোনার মাধ্যমে একে ফজল হক সাহেবের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তিনি তখন কৃষক শ্রমিক প্রজা পার্টির সভাপতি ছিলেন, রাজনৈতিক কারণে ব্যস্ত থাকতেন। তিনি একজন ভালো আইনজীবী ছিলেন। তিনি তার মামলা পরিচালনার জন্য কোর্টে আসলেন এবং তার সহকারী বললেন যে মামলা। তিনি অনেক বক্তব্য রাখলেন, যে কোর্টে বক্তব্য রাখলেন। তার সহকারী স্যার বললেন কি, আপনি সব তো আমাদের বিরোধী পক্ষের কথাই বললেন। তিনি তখন বললেন চুপ করো। তিনি সব কথা বলার পর বললেন যে এতক্ষণ যা বললাম সেটা আমার বিরোধী পক্ষের বক্তব্য, এবং আমার বক্তব্য শোনেন। আজকে এই সংসদে এই কয়েকদিন ধরে আলোচনা শোনার মাধ্যমে আমার সেই কথাটাই স্মরণ হলো। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরুদ্ধে অনেক অসত্য কথা বলা হয়েছে। এই অসত্য কথা আমরা যারা প্রবীণ, আমাদের বেগম খালেদার সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ ছিল, আন্দোলনের শরিক ছিলাম। অশ্বাদ আন্দোলন থেকেই আমরা পাশাপাশি আন্দোলন করেছি। আমি তাকে শ্রদ্ধা করি। এই জন্য এ প্রসঙ্গেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট হলেন তার আগেই আমরা তার সঙ্গে সাক্ষাৎ ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম। সংগ্রাম মাননীয় স্পিকার, আমি তাই শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুমা বেগম খালেদা জিয়াকে, যারা সংগ্রাম করেছেন এদেশের জনগণের জন্য। প্রেসিডেন্ট জিয়া অমর হয়ে থাকবেন 3টি কারণে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া অমর হয়ে থাকবেন, তিনি ঐক্যের রাজনীতি করেছিলেন। তার ঐক্যের রাজনীতিতে আপনারা জানেন শাহজিউর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, আব্দুল আলিমের মতো লোক মন্ত্রিসভায় ছিলেন। আজকে অনেক মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কথা বলা হয়ে যায়,
শহীদ প্রেসিডেন্ট জিয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলন ছিলেন। তার ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হয়। এই তিনটি কারণে তিনি আজকে স্মরণীয় হয়ে থাকবেন। মরহুমা বেগম জিয়া, খালেদা জিয়া, তিনিও অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনগণের কাছে খেতাব পেয়েছিলেন আপসীর নেত্রী। তিনি এটা আমরা সবাই জানি। এবং তিনিও ঐক্যের রাজনীতি করেছেন, যে ঐক্যের মধ্যে তার কাছে কোনো ডান বাম কোনোটাই ভাগ ছিল না, যেটা ছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তিনি দেশকে গঠন করতে চেয়েছিলেন এবং করতে পেরেছিলেন। 1991 সালে আপনারা জানেন যে নির্বাচন পঞ্চম সংসদের হয়, সেই নির্বাচনে বিএনপি 140টা আসন পায় আর জামাত ইসলামী পায় 18টা। তখন কিন্তু প্রশ্ন আসে নাই জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কি না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকেই আমরা সরকার গঠনের সমর্থন দিয়েই আমাদেরকে অফার করা হয়েছিল মন্ত্রিত্ব দেওয়ার জন্য, আমরা গ্রহণ করিনি। দেশ এবং জাতীয় বৃহত্তার সাথে আমরা তাদের সাথেই ছিলাম। আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে করেছি। 2001 সালে 4 দলীয় জোটের মাধ্যমে আমাদের সরকার গঠন করলাম। সেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের আমির সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তী সময় শিল্প মন্ত্রী দায়িত্ব পালন করেন, এবং মুজাহিদ সাহেবও ছিলেন। এই প্রসঙ্গে আমি তাদেরকে স্মরণ করি। আপনারা জানেন যে আপনারা তাদেরকে মিথ্যা মামলায় সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে 16 বছরে দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ে কেউ নির্যাতন শিকার হয়নি। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এইটা আর কোনো দলে ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে। তারা জীবনকে ভয় করে জীবন রক্ষা করার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যায়নি। তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাদের অনেক বিপদ নেমে আসবে, কিন্তু দেশ থেকে পালানো নেই। এমনকি শহীদ মীর কাসেম আলী সাহেব তখন আমেরিকা অবস্থান করতেন, তাকে অনেকে বলেছে আপনি দেশে আসবেন না, গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে, ফাঁসি হবে। উনি বলেছেন বাংলাদেশ। আপনার সময় 6 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। তিনি দেশে এসেছেন, গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, দেশ তো ছাড়েন নাই। আমরা আজকে অনেকে অনেক কথাই বলছি যে আমি এই করেছি সেই করেছি। এদেশের জনগণ জানে কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না, কিন্তু এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে।